আমি আপনাকে ভালোবাসি। হঠাৎ পেছন থেকে এই কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে পিছনের ব্যক্তিকে দেখে মাথায় রাগ উঠে যায় রিশাদের। রিশাদের মুখশ্রীতে রাগের আভাস, কপালে রাগ জুড়ে গেছে। হে মেয়ে, তোর বয়স কত? বিয়ের বয়স হয়েছে? প্রেম ভালোবাসার কি বলছিস তুই? কলেজে এসব শিখতে যাস যে রাস্তা কোনো ছেলে দেখলে তাকে ভালোবাসি বলে বেড়াবি? রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি, পরনে কলেজ ড্রেস, সাথে দুই পাশে বিনুনি করা ছেড়ে দেওয়া কাঁধে স্কুল ব্যাগটা। রিশাদের বলা কথাগুলো শুনল, চোখে পানি টলমল করছে। রিশাদের বলা রাস্তার কোনো ছেলে দেখলেই ভালোবাসি বলে বেড়াবি, এই কথাটা রুহির খুব খারাপ লাগলো। তাই মাথা নিচু অবস্থায় জবাব দিল, রাস্তার কোনো ছেলেকে ভালোবাসি বলে বেড়াই না। আপনাকে ভালোবাসি বলে পেছনে ঘুরি, ভালোবাসি বলে বেড়াই। আপনি হয়তো আমায় ভালোবাসেন না, কিন্তু আমি তো বাসি। আপনি কি করে বলতে পারলেন আমি অন্য ছেলেকে ভালোবাসি বলে বেড়াবো? তোর সাহস দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। মুখের উপর কথা বলছিস। আজকে চাচিকে বলতে হবে তোমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। রুহি চোখ তুলে তাকায়, নিজের আম্মুকে বলে দিবে বলায় একটু ভয় পেলেও দমে যায় না। রিশাদের মুখের দিকে তাকিয়ে বলে, আমার বিয়ে হলে আপনি খুশি হবেন? তবে শুনুন, আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমাদের সম্পর্ক কখনো সম্ভব নয়, তা তুই ভালো করেই জানিস। রুহি একটু এগিয়ে আসে। কেন সম্ভব নয় বলুন? কেন সম্ভব নয় সেটা তুই ভালো করে জানিস। রুহি চিৎকার করে কান্না করতে করতে বলে, আপনার আর আমার বাবার শত্রুতার জন্য আপনি আমায় ভালোবাসবেন না? আমি কি এতটাই খারাপ যে আমায় ভালোবাসা যায় না? এখন এখান থেকে চলে যা, নয়তো তোর বাপ দেখলে তোকে মেরে ফেলবে। তোর বাপের মতো তো আমি আমার বেয়াদব ছেলে, ওনার কাছে ব্যাগরা দেই। মেরে ফেললে ফেলুক, তাতে আপনার কি? আমি মরলে তো আপনারই ভালো। রিশাদের পাশে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল আশিক। ও হলো রিশাদের বেস্ট ফ্রেন্ড, সব সময় একসাথে থাকে। আশিক, ওকে এখান থেকে চলে যেতে বল, ওর বাপের লোক দেখলে সমস্যা হবে। আশিক রুহিকে বুঝিয়ে বাড়ি যেতে বলে। কান্না করতে করতে বাড়ি পথে রওনা দেয় রুহি। একটু দূরে ওর সাথে আরও দুই বান্ধবী সুমি ও সানজিদা দাঁড়িয়েছিল। রুহি যেতেই ওরা দুইজনকে বলে, কি দরকার ছিল রিশাদ ভাইয়ার কাছে বারবার অপমান হতে যাওয়ার? তুই তো জানিস উনি তোকে ভালোবাসেন না। আবার তোর আর রিশাদ ভাইয়ার বাবার মধ্যে শত্রুতা আছে, কেউ কাউকে দেখতে পারে না। তোর বাবা তো রিশাদ ভাইয়াকে আরো পছন্দ করে না। মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা শেষ হবে না। এর মধ্যে তোর বাবা এসব জানতে পারলে তোকে মেরে ফেলবে। উনি ভালো না বাসলো আমি বাসি, আর আমার আব্বু আর ওনার আব্বুর মধ্যে শত্রুতা আমি আর ওনাকে নিয়ে শেষ করব। জানি না কী নিয়ে তাদের শত্রুতা, তবে আমায় জানতে হবে, খুঁজে বাহির করতে হবে শত্রুতার কারণ কী। তারপর দুজনে মিলে মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা একদিন শেষ করব, দেখে নিস। রুহির পুরো নাম আহিয়া রুহি, তবে সবাই রুহি বলে ডাকে। মিজানুর চৌধুরী ও রুজিনা বেগমের ছোট মেয়ে রুহি। ওর একটা বড় ভাই আছে যার নাম রোহান চৌধুরী। তিনি একজন ডাক্তার, বর্তমানে শহরের হসপিটালে কর্মরত আছেন। মিজানুর চৌধুরী এই এলাকার চেয়ারম্যান হওয়ায় সবাই ওনাকে সম্মান করেন। রুহি ও রোহান তার ছেলে মেয়ে হওয়াতে ওদের সবাই একটু বেশি কদর দেখাতো। অন্যদিকে রিশাদ, যার পুরো নাম রিশাদ মির্জা, বাবা রফিক মির্জা ও মা রাশিদা মির্জার বড় ছেলে। রিশাদ মির্জা ওর ছোট বোন রাফিয়া মির্জা। রফিক মির্জা অনামধন্য ব্যবসায়ী, যার নাম ডাক দেশে বিদেশে রয়েছে। রিশাদের পড়ালেখা প্রায় শেষ, ওকে ব্যবসায় বসতে বললেও কিছুতেই রাজি হয় না। সারাদিন কে কোথায় বিপদে পড়েছে, কে কাকে মারছে, কাকে বাঁচাতে, এসব নিয়ে পড়ে থাকে। এজন্য রফিক মির্জা তার উপর ভীষণ রাগ। এত জনদরদি হয়ে ওর নিজের বিপদ ডেকে আনুক, তিনি তা চান না। রাফিয়া আর রুহি একসাথে পড়ে, ওদের বন্ধুত্ব আছে তা শুধু কলেজের মধ্যে। বাইরে আসলে কেউ কারো দিকে তাকায় না, কারণ দুজনের বাসার কেউ দেখলে বকা দেবে। রুহি চুপি চুপি রাফিয়াকে ফোন দেয়। হ্যাঁ বল, এখন ফোন দিলে যে? তোর ভাইকে আজকে আবার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু আবারও বকাবকি করেছে। বলে আমি নাকি ছোট আছি, আর বেশি বাড়াবাড়ি করলে আম্মুকে বলে দিবে বিয়ে দিতে। এই কথা বলার জন্য ফোন করেছিস? হ, এটা বলার জন্যই করেছি। শোন, তোর ভাবি কিন্তু আমি হব, বুঝলি? তোর ভাই কোনো মেয়ের সাথে কথা বললে আমায় জানাবি। ঠিক আছে, জানাবো,
যে তুই আমার ভাবি হলে ভালো হবে, আমিও সেটাই চাই। কিন্তু ভাইয়া আর তোর বাবার মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক, আর আমার বাবা চাচার কথা তো বাদই দিলাম। সেসব পরে ভাবা যাবে। তোর ভাই রাজি থাকলেই হবে। তোর ভাই কই রে? ভাইয়া তো কি হয়েছে? আমি এখানে। রিশাদের গলা শুনে রুহি একটু ভয় পায়। ফোন করেছি এর জন্য, যদি আম্মুকে বলে দেয়। না না, কিছু না। আপনি কি করছেন সেটাই খোঁজ নিচ্ছি। আমার খোঁজ নিতে হবে না, আমার খোঁজ নেওয়ার জন্য মানুষ আছে। বলেই কল কেটে দেয়। রুহির মুখে অন্ধকার নেমে আসে। ওনার অন্য কেউ আছে ভাবতেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তখনই রাফি আবারও ভিডিও কল দেয়। এই রুহি। রুহি রিসিভড করে বলে। কি বল? রুহির চোখ দেখে বুঝতে পারে রুহি কান্না করছে। এই রুহি, তুই কান্না করছিস কেন? ভাইয়ার কেউ নেই, তোকে এমনি মিথ্যে বলেছে তুই যাতে ভাইয়ার পিছনে না ঘুরিস। রুহি ভেবে দেখে, হ্যাঁ তাই তো, আমি যাতে ওনার কাছ থেকে সরে যাই তাই এমন বলেছে ভেবে আবারও হাসে। থ্যাংক ইউ ননদিনী, তুই আমার লক্ষ্মী ননদিনী। আমাদের বিয়ের পর তোকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিব। রিশাদ এতক্ষণ দরজার ফাঁক দিয়ে রুহির কাণ্ড দেখছিল। বাদর একটা, এটাকে মানুষ করতে হবে। বলেই হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়। সুন্দর ছেলে লাগবে না রে, তোর ভাইকে দিলেই হবে। যেটা রুহি শুনতে পেল না, রাফিয়া ভালোবাসে রুহির ভাই রোহানকে, কিন্তু ও কখনো মুখে প্রকাশ করেনি। পরিবারকে ভীষণ ভয় পায় আর সে ওই মানুষটাকে ভালোবাসে, কিন্তু উনি তো বাসেন না। একপাক্ষিক ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ছাড়া কিছুই দিবে না। রুহি ভাইয়াকে ভালোবাসে আর ভাইয়াও বাসে, যতই মুখে না বলুন কিন্তু আমি জানি ভালোবাসে। আই রাফিয়া, কই হারালি? তোর ভাই কোথায় রে রুহি? ভাইয়া তো হসপিটালে আছে, আসবে রাতে। কিন্তু ভাইয়ের খোঁজ নিচ্ছিস কেন? না, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা এখন রাখি, আম্মু রাখছে, পরে কথা হবে। বলেই ফোন রাখে। রাফিয়া ফোনের স্ক্রিনে থাকা একজন সুদর্শন যুবকের ছবির দিকে তাকিয়ে আছে, যে মানুষটাকে সংগোপনে ভালোবাসে। সন্ধ্যার দিকে বাবার সাথে গাড়িতে করে বাইরে যাচ্ছিল রুহি। ওর বাবা তখন দেখে রাস্তার পাশে একটা ছেলেকে বেধরুম পেটাচ্ছে। রিশাদ লাঠি দিয়ে মারছে, যেন থামার নাম নেই। মারামারি দেখে মিজানুর চৌধুরী নেমে পড়ে। কি হয়েছে এখানে? ছেলেটাকে মারছো কেন? রিশাদ ফিরে দেখে রুহির বাবা। ছেলেটাকে মারার কারণে মেয়েটাকে জিজ্ঞেস করেন। বলেই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ইঙ্গিত করে, যে মাথা নিচু করে কান্না করছে। পাশ থেকে এক মহিলা বলে, এই মেয়েটা সন্ধ্যার সময় প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিল, তখন এই ছেলেটা ওর সাথে বাজে ব্যবহার করে, এমনকি তুলে নিয়ে যেতে চেয়েছিল। রিশাদ বাবা এসে বাঁচায়। শুনলেন তো চেয়ারম্যান সাহেব, এই রিশাদ মির্জা এমনি এমনি কাউকে মারে না। হয়তো আমি আপনার কাছে বেয়াদব ছেলে, কিন্তু আপনার মতো 2 নম্বরই কাজ করি না, আর না কাজে সমর্থন করি। রিশাদের হাসি দেখে চেয়ারম্যানের রাগ উঠে যায়। পাশে মেয়ে থাকার কারণে কিছু বলে না, শুধু এইটুকু বলে, বাবা চাচার মতো বেয়াদব হয়েছে। বলে রুহির হাত টেনে নিয়ে যায়। রুহি রিশাদের দিকে তাকিয়ে আছে, চোখ যে অনেক কথা বলে। বাবা বেয়াদব বলে আর মেয়ে ভালোবেসে পাগল বানাতে চায়। কি নিষ্ঠুর পৃথিবী! তাকে আমিও চাই, সে আমায় চায়, কিন্তু পরিস্থিতি পরিবারের জন্য পিছিয়ে আছে। তবে খুব শিগগিরই শত্রুতার রহস্য বাহির করব, আর তাকেও নিজের করে নেব। রুহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। ড্রয়িং রুম পেরিয়ে দরজার দিকে পা বাড়ানোর আগে মিজানুর চৌধুরী ডাক ছাড়ে। না খেয়ে কলেজে যাচ্ছ কেন আম্মা? খেয়ে তারপর যাও। না আব্বু, আমার একটা জরুরি ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে। ক্যান্টিনে খেয়ে নেব, তুমি চিন্তা করো না তো। না খেয়ে যাবি তাহলে? আমার এত কষ্ট করে রান্না করা মানেই হয় না। 2 ভাই বোন এক হয়েছে, বড়জন না খেয়ে হসপিটালে চলে গেলেন, তার নাকি ইমার্জেন্সি পেশেন্ট আছে, আর একজনের জরুরি ক্লাস আছে বলেই সেও যাচ্ছে। রুহি ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু রাগ করো কেন? কালকে থেকে খেয়ে যাব, পাক্কা প্রমিস। আজ আসি, হ্যাঁ, বাই। রুহি দাঁড়াও, আমি তোমায় নামিয়ে দিয়ে আসি। আজ তো রোহান আগে চলে গেল। লাগবে না আব্বু, আজ আমি আর আমার এক বান্ধবী একসাথে রিক্সা যাব। বলে দৌড়ে বেরিয়ে গেল। মিজানুর চৌধুরীর পুরো কথা শুনল না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, এত দুরন্তপনা কি বলি। চারিদিকে আমার এত শত্রু, একটু সতর্কতার সহিত রাখা উচিত। মেয়েকে বিয়ে দিলেও পারেন, কলেজে উঠেছে, কখন কে ক্ষতি করে ঠিক নেই। ঠিক বলেছ, আমি আমার আম্মার জন্য সঠিক পাত্র খুঁজব।
বলে মিজানুর চৌধুরী খেতে বসলেন। রুহি মির্জা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওর আর রাফিয়ার রাতে প্ল্যান করা ছিল আজ একসাথে যাবে। সে কথা অনুযায়ী রুহি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু রাফিয়ার কোনো খবর নেই। 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর রুহি ধৈর্য হারিয়ে যায়। রুহিও সিদ্ধান্ত নেয় মির্জা বাড়ির ভেতর যাবে। রুহি চুপি চুপি মির্জা বাড়ি ঢুকেছে। সামনের গেটে দারোয়ান আছে বলে পিছনের গেট দিয়ে দেয়াল টপকে যেতে হবে। রুহির ভাগ্য ভালো, পিছনের গেটে গাছের সাথে একটা মই লাগানো ছিল। ও সেটা দেয়ালে লাগিয়ে উঠে পড়ে। দেয়াল তো টপকালে এখন বাসার ভিতরে যাব কিভাবে? গেলে তো সবাই দেখতে পাবে। রিশাদ মির্জা দেখতে পেলে খবর খারাপ হবে। তবে গিয়ে দেখি, যদি আন্টি থাকে তাহলে কিছু বলবে না। যদিও আঙ্কেল গম্ভীর মুখ, দেখলে ভয় লাগে। উনি থাকলে যাব। তারা বাবা ছেলে এক। আল্লাহ, দুজনের মধ্যে যেন কেউই না থাকে। রুহি মনে মনে এসব চাইলেও কেউ একজন ছাদ থেকে সব দেখছে। রুহি চুপি চুপি বাসার দরজার কাছে যায়। গিয়ে দেখে দরজা খোলা। এটা তো রুহির কাছে মেঘ না চাইলেও জল। ও খুশি হয়ে বাসার ভিতরে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। রান্নাঘরে কিছুর শব্দ শোনা যায়। গিয়ে দেখে রাফিয়ার মা রাশেদা। আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎ অন্য কোনো মেয়ের কণ্ঠে শুনে ঘুরে তাকায় রাশেদা। রুহিকে এ বাড়িতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এ বাড়িতে এসেছো কেন? তোমার বাবা কিংবা তোমার আঙ্কেল জানলে বকবে মেয়ে। আন্টি আসতে, আমি রাফিয়াকে ডাকতে আসছি। আজকে আমাদের প্ল্যান ছিল একসাথে যাব। আমি 20 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, তাই বাধ্য হয়ে আসলাম। তুমি কিন্তু আঙ্কেলকে বলো না। আর হ্যাঁ, তোমার ওই গুন্ডা ছেলেটাকেও বলো না, নয়তো আব্বুকে বলে দিবে। আমার ছেলে গুন্ডিকে কি বললো শুনি? রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে। সে তো ওই মানুষকে সাহায্য করে। ওই ছেলে নিশ্চয়ই খারাপ কিছু করেছে, তাই মেরেছে। হো মা, তুমি দেখি ছেলের পক্ষে। তা ছেলে আমার, ওর পক্ষ হব না? তুমি তো দেখছি ওর বাবার মতো বলছো। উনিও এসব পছন্দ করেন না। ওর বাবা ওকে ব্যবসায় বসতে বলে, ও শোনে না। আচ্ছা আন্টি, রাফিয়া কোন রুমে আছে বলেন? আমি ওরে নিয়ে পালাই তাড়াতাড়ি, নয়তো কেউ দেখলে সমস্যা আছে। বাসায় তোমার আঙ্কেল নেই, তবে রিশাদ আছে। ও এখনো ঘুম থেকে ওঠেনি মনে হয়। ওপরে গিয়ে বা দিকের দ্বিতীয় রুমটা রাফিয়ার, যাও। রুহি রাশেদা মির্জার কথা অনুযায়ী বাঁ দিকের রুমে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে কেউ নেই। আয় রাফিয়া, কই তুই মরছিস নাকি? এত সময় ধরে দাঁড় করিয়ে রাখছিলি, এখন আবার রুমে নাই, কই গেছিস? রাফিয়া এই রুমে নেই, ও আমার রুমে। পুরুষ মানুষের কণ্ঠ শুনে রুহি চমকে ওঠে। তাকিয়ে দেখে রিশাদ ব্যালকনি থেকে বেরিয়ে বসেছে। রিশাদকে দেখে রুহির অবস্থা ভয়ে শেষ। তুমি এই বাড়িতে কেন এসছো জানো না? তোমার এই বাড়ি আসা বারণ। তোমার বাবা কিংবা আমার বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছো? আর তোমায় নিষেধ করেছিলাম রাফিয়ার সাথে বাড়ি থেকে কলেজে না যেতে। আব্বু দেখলে ওকে বকা দিবে। কলেজে গিয়ে একসাথে থাকবে, থাকো। বাসায় আসছো কেন? নেক্সট টাইম আর বাসায় আসবে না। আমি রাফিয়াকে পাঠিয়ে দিচ্ছি। রুহির চোখ পানি চিকচিক করছে। মনে হচ্ছে এখনই চোখের কার্নিশ পেয়ে পড়বে। কেন এই বাড়ি আসতে গেল আর জীবনেও আসবে না বলে চলে যেতে নিলে রাফিয়ার দেখা পায়। এই কই যাচ্ছিস? দাঁড়া, আমিও যাব। আর তোর চোখে পানি কেন? তোর আসার হলে আয়, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। বলে বেরিয়ে গেল। রাফিয়া রুহির পিছু পিছু গেল। রুহি পিছনে দরজা দিয়ে মই বেয়ে নামে। রাফিয়া গেট দিয়ে এসে রিক্সা ডেকে দুজনে উঠে পড়ে। রিক্সা ছাড়ার আগে রুহি মির্জা বাড়ির দিকে তাকায় এবং দেখতে পায় রিশাদ বেলকনি থেকে দরজার দিকে তাকিয়ে আছে। রুহি চোখ অন্যদিকে ঘুরিয়ে নেন। রিক্সাওয়ালাকে যেতে বলে। রুহি, কি হয়েছে বলবি না তো? তখন চোখে পানি কেন ছিল? রুহি চুপ করে আছে, কিছুই বলছে না। বুঝতে পেরেছি, ভাইয়া কিছু বলেছে তাই না? তোদের বাসায় আর কখনো যাব না রে ভাই। তোর ভাই যেতে মানা করেছে, আর গিয়েছি বলে শখানেক কথা শুনিয়েছে। আরে ভাইয়ার কথা কিছু মনে করিস না। ভাইয়া তোর ভালোর জন্যই বলেছে। যদি কেউ দেখতে পেয়ে তোর আব্বুকে বলে দেয়, তখন তোরই ক্ষতি। আর তুই না আমার ভাবি হবি, আমাদের বাসায় যেতে তো হবেই। তোর জল্লাদ গুন্ডা ভাইকে বিয়ের পর শায়েস্তা করব, সব কিছু শোধ তুলবো, দেখিস। আচ্ছা বাবা, যা ইচ্ছে করছে, এখন চল। রিক্সা থেকে নেমে দুইজন কলেজের ভিতরে যায়। সকাল থেকে একটানা ক্লাস করার পর 2টার সময় ক্লাস শেষ হয়। ক্লাসরুম থেকে বাহির হয়ে রুহি বলে, উফ বাবা, একটানা ক্লাস করতে করতে হাঁফায় গেছি। চল গিয়ে আইসক্রিম খেয়ে তারপর বাসায় যাব। রুহি আর রাফিয়া কলেজের গেট দিয়ে বাহির হতে গেলে রাফিয়ার নজর পড়ে
সামনে দাঁড়িয়ে থাকা মনের সংগোপনে বসত করা ভালোবাসার মানুষটা, যাকে দেখে মনের কোণে উৎফুল্লতা জেগে ওঠে, অনুভূতিরা হৃদয় নাড়া দিচ্ছে। আরে ভাইয়া, তুমি এখন এখানে? রোহান এগিয়ে আসে, বলে, আব্বু বললো তুই খেয়ে আসিসনি, আমিও খেয়ে আসিনি। আম্মু রাগ করেছে, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি যাই, আর তোর ক্লাস শেষ হবে নিয়ে যেতে আসলাম। কিন্তু ভাইয়া, আমার তো রাফিয়ার সাথে যাওয়ার কথা ছিল। রুহির কথায় ওর পাশে থাকা রমণীর পানে যায়, যার দৃষ্টি তার চোখে সীমাবদ্ধ। দুজনের চোখাচোখি হতেই রাফিয়া চোখ নামিয়ে বলল, তুমি আমাদের সাথে গেলে তোমার বাবা কিংবা ভাই দেখলেই সমস্যা হতে পারে। আমি চাই না তুমি সমস্যায় পড়ো, তাই তোমায় রিক্সা ডেকে দিই, তুমি বাসায় যাও। না, তার দরকার নেই, আমি রিক্সা নিতে পারবো। রুহি, তুই গিয়ে গাড়িতে বস, আমি ওকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসছি। রুহি ভাইয়ের কথা মতো গাড়িতে গিয়ে বসলো। রোহান রাফিয়ার দিকে তাকালো, ওই দিকে চলো, রিক্সা ডেকে দিই। বলেই সামনের দিকে পা বাড়ালো। রোহান ওর পিছু পিছু হাঁটছে। রাফিয়া সামনে যেতেই একটা রিক্সা দেখতে পেল। ওই মামা, এদিকে আসেন। রিক্সা আসলো, রাফিয়াকে উঠতে বলল। রাফিয়া লক্ষ্মী মেয়ের মতো উঠে পড়ল। রোহান রিক্সা ভাড়া দিয়ে দিল, বলল, সাবধানে নিয়ে যাবেন মামা। আচ্ছা বাজান, সাবধানে নিয়ে যামু। এটা বুঝি বাজানের কাছের কেউ? রিক্সাওয়ালা মামার কথার উত্তর কী দেয় সেটা শোনার জন্য রাফিয়া মুখের দিকে তাকিয়ে আছে। রোহান উত্তর দেয়, এমন কিছু না মামা, ও আমার ছোট বোনের বান্ধবী, সেই হিসেবে একটা দায়িত্ব তো আছে। রোহানের উত্তর রাফিয়ার মন খারাপ হয়ে যায়। তার অনুভূতিগুলো তাহলে সারা জীবন একপাক্ষিক হয়ে থেকে যাবে। কখনো হয়তো বলতেও পারবে না, নিজের করেও পাবে না। যদি উনি আমার ভালোবাসা বুঝতো তাহলে কতই না ভালো হতো। সোজা বাসায় যাবে আর সাবধানে যাবে। রিক্সা ছেড়ে দেয়। তখন রাফিয়া বলে, ওঠে বোনের বান্ধবীর জন্য এত দায়িত্ব পালন না করলেও না চলবে। রিক্সা অনেকটা দূরে চলে গেছে। রোহান সেদিকে তাকিয়ে হেসে ফের গাড়ির কাছে ফিরে এসে কেটে গিয়েছে বেশ কয়েকদিন। সব কিছু আগের মতো চলছে, কিন্তু রুহি সেদিনের পর আর রিশাদের সাথে কথা বলে না। এমনকি ও যে রাস্তায় থাকে সেদিক দিয়ে যায় না, তাকায় না। এ নিয়ে রিশাদের মনে তোল পার। যে মেয়েটা প্রায় সময় জ্বালাতো, ভালোবাসি বলতো, পাগলামি করতো, সে মেয়ে এখন আমার সামনে আসে না। এখনও পাগলামিগুলো মিস করছে। সেদিন ওভাবে না বললে আবার আসতো, আর আমি নিজেকে তার সামনে পেয়ে নিজেকে সামলানো বড় দায় হয়। তারপর ওর বাবার কানে খবরটা গেলেও সমস্যা হতো। রিশাদ রুহিকে দেখতে পায়নি 2 দিন ধরে। এতদিন কথা না বললেও দেখতে পেত। রাফিয়া থেকে খবর পেয়েছে রুহির জ্বর, এই জন্য 2 দিন থেকে কলেজ আসেনি। আজ আসবে বলেছে, এই জন্য রাফিয়াকে নিজ কলেজে দিতে এসেছে। সাথে রুহির সাথে কথা বলে সরি বলা হবে। মেয়েটা নিশ্চয়ই অভিমান করে আছে। মনকে যতই বলি ভালোবাসবো না, কিন্তু মন সে কথা শোনে না। বারবার তার সান্নিধ্যে যেতে যায়, তার নজরে পড়তে যায়। রিশাদ রাফিয়াকে কলেজের সামনে নামিয়ে দেয়। 2 ভাই বোনে অপেক্ষা করে রুহির জন্য। কিছু সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে পড়ে রুহি, সাথে ছিল রোহানও। রুহি সামনে তাকিয়ে রিশাদকে দেখে, একটু ভরকায়। তারপর মনকে কঠিন করে সেদিন কথা ভেবে মাথা নিচু করে কলেজের ভেতর চলে যায়। পিছু ডাকতে ডাকতে রাফিয়া যায়। রিশাদের মন খারাপ হয়ে যায়। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, হয়তো জ্বরের কারণে। একটু কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু রোহন থাকায় কিছুই বলতে পারল না। রোহন রিশাদের দিকে তাকিয়ে চলে যায়। অনেক কথা বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কোনো একদিন রিশাদ আর রোহানও ভালো বন্ধু ছিল। প্রাইমারি জীবন 1 থেকে 5 শেষ করেছিল একসাথে। স্কুলে থাকতে ওরা 3 বন্ধু ছিল, রিশাদ, রোহান আর আশিক। ওরা সবসময় একসাথে থাকতো, ঘুরতো ফিরতো, কিন্তু প্রাইমারি শেষ হওয়ার আগে দুজনের পরিবারের অজানা কিছু কারণে ওদের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল। হয়তো এখন কারণটা জানে, দুজনে আবার নাও জানতে পারে। পরিবারের নির্দেশ ছিল কোনো সম্পর্ক থাকবে না, সেই থেকে কাছের হয়েও দূরের হয়ে গেছে, বন্ধুত্ব হারিয়ে গেছে শত্রুতার বেড়া জালে। রিশাদ রুহির কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করে। ঘড়ির কাঁটায় যখন 2টা বাজে কলেজ ছুটি হয়, বেরিয়ে আসে রুহি আর রাফিয়া। রিশাদকে এখনও কলেজের সামনে দেখে অবাক। দুজনে রিশাদ এগিয়ে আসে, রাফিয়াকে সাইডে যেতে বলে রাফিয়া ভাইয়ের কথা মতো চলেও যায়। এখন শরীর কেমন? জ্বর কমেছে? সুস্থ হয়েছ? একসাথে এত প্রশ্ন শুনে অবাক হয় রুহি। যে মানুষটার সাথে কথা বলতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, বেহায়া নির্লজ্জ বলে, সে মানুষ আজ নিজ থেকে কথা বলছে। আমি কেমন আছি জিজ্ঞেস করছে, কিন্তু আমি তো সেই দিনের কথা ভুলে যাইনি। রুহি জবাব দেয়,
আমি ঠিক আছি, ভালো আছি, সুস্থ আছি। বেহায়া নির্লজ্জ মেয়েরা ভালো থাকে, আপনি জানেন না? রুহি কথাটা রিশাদকে খোঁটা মেরে বলেছে। বুঝতে পেরে নিঃশব্দে হাসে। আমি তো তোমার ভালোর জন্য বলি। এই যে রাস্তাঘাটে দেখা হলে ভালোবেসে বলতে চেয়ে থাকলে মুখ পানে তোমার বাবার মানুষ দেখলে কি হবে ভাবো কি? আর সেদিন বাসায় যাওয়ার জন্য বকেছে, তারও কারণ আছে, তার জন্য সরি। রুহি শুনেও না শোনার ভান করে। এতদিন বেহায়ার মতো পিছু ঘুরেছি, এবার তাকে ঘোরাবো। ভাইয়া নিতে আসবে এক্ষুনি, আমি গেলাম। আপনার সাথে দেখলে সমস্যা হবে। রোহানকে আমি ভয় পাই নাকি? সে তো আমার বেস্ট। বলতে গিয়েও থেমে যায়। পেছনে তাকিয়ে দেখে রোহান আসছে, তাই রিশাদ চলে যায়। রাফিয়ার কাছে 4 জন মানুষ, গন্তব্য এক পথে, আগুপিছু করে চলেছে তারা। রিশাদের বাইকের পিছনে বসে আছে রাফিয়া। ও দৃষ্টি একটু দূরে চলতে থাকা রোহানের ওপর। পথের মোড়ে এসে দুজনার বাসার রাস্তা আলাদা, দুজন দুদিকে যায়। বিকেলে রোহান রুহিকে নিয়ে শপিং মলে যায়। রোহান যেতে চায়নি, কিন্তু রুহির আবদারের জন্য আসতে হলো। কিচ্ছু করার নেই। রুহি শপিং করেছে, রোহানের জরুরি একটা ফোন আসায় একটু সাইডে গিয়ে কথা বলছে। কথা বলার মাঝে কারো হাসি শুনে পাশ ফিরে যায়। দেখে ওপাশে রাফিয়া দাঁড়িয়ে হাসছে, সাথে একটা ছেলে আছে। হাসাহাসি পর ছেলেটা রাফিয়ার হাত ধরে শপিং মলের ভিতরে নিয়ে যায়। একটুকু দেখে রোহানের সহ্য হয় না, রাগ উঠে যায়, চোখ মুখ শক্ত হয়ে আসে। রোহানের ইচ্ছা করছে রাফিয়ার হাত ছাড়িয়ে নিয়ে 2টা থাপ্পড় মারতে, সাথে হাত ধরার শখ মেটাতে, কিন্তু ইচ্ছেটা দমিয়ে রাখে। ভাবে, কোন অধিকার নিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত ধরতে বাধা দিব? আমি কি ভালোবাসি তাকে? নিজের মনে প্রশ্ন করে উত্তর হ্যাঁ আসে, কিন্তু সে ভালোবাসা প্রকাশ করতে পারেনি। যেদিন প্রকাশ করবে সেদিন এটার জবাব নেব, আর সেটা খুব শীঘ্রই বলেই রুহির কাছে চলে যায়। রাফিয়া আর সাদিক আড়াল থেকে বেরিয়ে আসে। দুজনে আবারও হাসতে লাগলো। সাদিক হলো রাফিয়ার ফুফাতো বোন, সুরভির হাজব্যান্ড। ওরা মূলত প্ল্যান করে এসেছিল, আর ইচ্ছা করে রোহানের সামনে এমন করেছিল রোহানের অভিব্যক্তি দেখার জন্য। আর ওরা সফল হয়েছে ভেবে মুখে ফুটে উঠেছে চমৎকার হাসি। সাদিক বলে, শালিকা, এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে অনেক ঝামেলা পোয়াতে হবে। তুমি পারবে তো? তুমি মামাকে যে ভয় পাও, তবে রিশাদকে বলতে পারো। যাই হোক, কোনো এক সময় রোয়ান ওর বেস্ট ফ্রেন্ড ছিল। কথা না হোক, আমি জানি এখনও ওরা দুজনকে ভালোবাসে, শুধু চাপা পড়ে আছে। ধরণীতে আলো ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে সেই কবে। এখন বাজে রাত 11টা। রিশাদ চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে কোন দিক দিয়ে বাড়ির ভেতরে যাওয়া যায়। বাড়ি তো নয়, ওর উদ্দেশ্যে রুহির রুমে যাওয়া। রিশাদ চৌধুরীর বাড়ির আশেপাশে কম আসলেও খোঁজ নিয়ে জেনেছে রুহির রুম কোনটা। এখন একমাত্র উপায় পাইপ বেয়ে ওঠা। যেই ভাবার সেই কাজ। অনেক কষ্টে পাইপ বেয়ে বেলকানিতে উঠতে আসতে গিয়ে বেলকানিতে থাকা একটা ফুলের টব পড়ে যেয়ে শব্দ হয়। রুহি রুমে ছিল, ব্যালকনি থেকে শব্দ পেয়ে দেখতে আসে কিসের শব্দ। এসেই অন্ধকারে রিশাদকে দেখে চোর মনে করে চিৎকার দেয়। রিশাদ তাড়াতাড়ি রুহির মুখ চেপে ধরে বলে, এই চুপ, আমি ঋষাদ। চিৎকার করে তোর বাপকে ডেকে মার খাওয়াতে চাস নাকি? রিশাদের কণ্ঠ শুনে রুহি চুপ হয়ে যায়। তখন ওর মুখ ছেড়ে দেয়। রুহি হাঁপাতে থাকে। আপনি কি আমায় দম বন্ধ করে মেরে ফেলবেন নাকি? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? আপনার বাসায় গিয়েছিলাম বলে শত কথা শুনিয়েছিলেন, আবার আমার বাসায় এসেছেন কেন? রিশাদ গাছাড়া ভাব দেখিয়ে বলে, মিজানুর চৌধুরীকে দেখতে এসেছি, সে সুস্থ হলো কিনা। আমি সুস্থ হই বা না হই তাতে আপনার কি? আমার অনেক কিছু। বলে এগিয়ে এসে রুহির কপালে হাত দেয়। না, জ্বর তেমন নেই, হালকা আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। রাতে ওষুধ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, আপনার এত শোনার দরকার নেই, আপনি এখন যান। বলে ঠেলে যেতে বলে। রিশাদ ঘুরে রুহির হাত ধরে নিজের খুব নিকটে আনে। রুহি চমকে যায়, শরীরে শিহরণ জেগে ওঠে। দুজনের মুখে সামনাসামনি চোখে চোখ রেখে তাকিয়ে আছে। দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, সাথে রুহির বুকের মাঝে ধুকধুক করছে। কারো মুখে কথা নেই, শুধু চোখে চোখে কথা হচ্ছে। রিশাদ রুহির মুখের সামনে পুড়ে থাকা চুলগুলো সুন্দর করে গুছিয়ে কানের পাশে গুজে দেয় আর বলে, একদিন সবার সামনে তোর হাত ধরবো, সেদিন গায়ে থাকবে নববধূর সাজ, হাতের পায়ে থাকবে লাল রঙে আলতা, আর মনের গভীরে থাকবে আমার জন্য অফুরন্ত ভালোবাসা, যেটা প্রকাশিত করবো বিয়ের দিন।
কথাগুলো বলা শেষে রিশাদ রুহির কপালে চুমু এঁকে দেয়। এই চুমু জানান দেয় ভালোবাসার প্রথম পরশ। রুহি অবাক চোখে চেয়ে দেখলো আর শুনলো, কিন্তু কিছু প্রশ্ন করতে নিলে রিশাদ বলে, আজ কোনো প্রশ্ন করবি না, আমার আরও কিছু উত্তর খুঁজে বের করতে হবে, তারপর না হয় তোর উত্তরও দেব। বলেই ব্যালকনি থেকে পাইপে নেমে যায়। রুহি সেদিক পানে চেয়ে থাকে আর মুখে আচমকা হাসি ফুটে ওঠে। ভালোবাসার মানুষের সাড়া পেয়েছে আজ, এত বহুদিনের প্রতীক্ষা। আজ ভালোবাসা জানান দিয়েছে, কাল ভালোবাসি বলবে, পরশু নিজের সান্নিধ্য পেয়ে যাব, তাহলে জীবনে আর কিছুই লাগবে না। সকালে মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে রফিক মির্জা। পাশে রাফিয়া বসে আছে। তোমার ছেলের জন্য কত সময় অপেক্ষা করতে হবে? আমার সময়ের মূল্য আছে। সে কি রাজকার্য করে সময় মতো খাবার খেতে আসতে পারে না? সারাদিন তো ঘুরে বেড়ায় আর মানুষের সেবা করে, সাথে গন্ডগোল লেগে থাকে। কত করে বলি ব্যবসায় বসতে, কিন্তু না, কথা শোনে না। আজের একটা বিহিত করতে হবে। রাশেদা মির্জা চুপ করে আছে। উনি ছেলের পক্ষে হলেও স্বামীর ওপরে কথা বলতে পারে না, তাই চুপ করে থাকাই শ্রেয়। অপেক্ষা শেষ করে রিশাদ উপর থেকে নেমে এসে খাবার টেবিলে বসে। আম্মু, খেতে দাও। রিশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বউ, বলো, শুনছি। তবে মানুষের উপকার করি, গন্ডগোলে জড়াই, এসব করতে মানা করলে বলার দরকার নেই। রফিক মির্জা রিশাদের কথাই রেগে যায়, শক্ত কণ্ঠে বলে, তোমাকে পড়ালেখা শিখিয়েছি এসব করতে। তোমার বয়সের ছেলেরা পড়াশোনা শেষ করে কেউ জব করছে, আবার কেউ ব্যবসা করছে, আর তুমি কি করছো? মানুষের সাথে মারামারি করে বেড়াও। সব খবর আমার কানে আসে। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম ব্যবসার হাল ধরবে, আমায় একটু স্বস্তি দিবে, কিন্তু না, আমার আশা করা ভুল হয়েছে। যা ইচ্ছা করো। বলে রফিক মির্জা খাবার টেবিল থেকে উঠে চলে যায়। না খেয়ে উঠে যাচ্ছেন কেন? খেয়ে যান। আমার খাওয়া লাগবে না, তোমার ছেলেকে বেশি করে খাওয়াও, যাতে ভালো করে মারামারি করতে পারে। রিশাদ দেখ, এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ বলছি, তোকে মানুষের উপকার করতে মানা করিনি। তুই ব্যবসার কাজে হাল ধর, অফিসে যা, সাথে যখন দরকার মানুষের পাশে দাঁড়াবি, তাহলে তোর আব্বু খুশি, তোর কাজও হবে। রিশাদ উঠে পড়ে নিজের আম্মুর কাছে গিয়ে বলে, ঠিক আছে, ওনাকে বলে দিও কালকে থেকে অফিস জয়েন করব, তবে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে থাকবো, এটা বলে দিও। রিশাদ রাজি হয়। রাশেদা মির্জার মুখে হাসি। এটা ভেবে বাবা ছেলের রেশারেশি বন্ধ হবে। রফিক মির্জা অফিসে যাচ্ছেন, সাথে রাফিয়াকে নিয়ে যাচ্ছেন। কলেজে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবেন। গাড়ি চলছে, রাফিয়া বাবার সাথে গল্প করছে, কিন্তু সামনে থেকে আরেকটা এসে ওদের গাড়ির সাথে লেগে দেয়। গাড়ির কাঁচ ভেঙে ভিতরে রফিক মির্জার মাথায় আঘাত লাগে। রাফিয়ারও লেগেছে, কিন্তু তেমন কিছু হয়নি। রাফিয়া গাড়ি থেকে নেমে বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া দেয় না। রাফিয়া কী করবে বুঝতে পারছে না। রাস্তায় থাকা কিছু লোক এগিয়ে আসে, বলে হসপিটালে নিতে হবে, গাড়ি ডাকো। এই রাস্তার মধ্যে মানুষের ভিড় দেখে গাড়ি দাঁড় করায় রোহান। ও হসপিটালেই যাচ্ছিল, মানুষের ভিড় ঠেলে গিয়ে দেখে রাফিয়া রফিক মির্জাকে কোলে মাথা নিয়ে কান্না করছে। অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, বসে কান্না করলে হবে না। কারো কণ্ঠ শুনে রাফিয়া তাকায়, রোহানকে দেখে আরও কান্না বেড়ে যায় তার। দেখি সরো, ওনাকে হসপিটালে নিয়ে যাই, তুমি বসে কান্না করো। বলেই রোহান রফিক মির্জাকে কোলে করে নিজের গাড়িতে বসায়। পাশে রাফিয়া এসে বসলো। রোহান তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দেয় এবং নিজের হসপিটালে নিয়ে যায়। অন্যান্য ডক্টর আর নার্সকে বলে কেবিন নিয়ে যেতে রফিক মির্জাকে নিয়ে যায়। রাফিয়া দাঁড়িয়ে কান্না করছে। রোহান দেখেও কিছু বলল না, ও কেবিনের ভিতরে চলে গেল। রফিক মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে হসপিটালে চলে আসে। রিশাদও তার মা এসে কান্না করতে শুরু করেছে। এতে ভীষণ বিরক্ত রিশাদ। আম্মু, এখানে কান্না করা বারণ, অন্যান্য রোগীরাও আছে। কেবিন থেকে নার্স বেরিয়ে আসলে রিশাদ তাকে জিজ্ঞেস করে, আব্বু ঠিক আছে, তো আমি কি যেতে পারবো? স্যার বেরিয়ে আসলে জিজ্ঞেস করিয়েন। এই তো স্যার এসেছেন, জিজ্ঞেস করুন। নার্সের কথা অনুযায়ী ডক্টরের দিকে চোখ যেতেই দেখে রোহান দাঁড়িয়ে। রিশাদ মুখে কিছু বলার আগে উত্তর দেয়, উনি এখন ঠিক আছেন মিস্টার মির্জা, চিন্তার কিছু নেই। মাথায় একটু কেটে গেছে, রক্ত বাহির হয়েছে, এই জন্য অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। রিশাদ অবাক চোখে তাকিয়ে থাকে। কাছের মানুষ
পর হয়ে যায় কত তাড়াতাড়ি। যাকে কখনো নাম ধরে বলতো নিজের সবচেয়ে আপন ছিল, সে আজ মিস্টার মির্জা বলছে। ধন্যবাদ ডাক্তার। কী ওষুধ লাগবে বলেন, নিয়ে আসে। রোহান ওষুধের ডেসক্রিপশনটা দেয়। রিশাদ ওষুধ নিতে বাড়িয়ে যায়। রোহানের অন্য কেবিনে যাওয়ার সময় হাওয়াতেই চলে যায়। রাফিয়া সেদিক পানে চেয়ে রয়। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। রফিক মির্জার জ্ঞান ফিরেছে। দুপুরের দিকে রিশাদ বাসায় গেছে, একটু পর গাড়ি নিয়ে আসবে। সন্ধ্যার দিকে রিলিজ নিয়ে বাসায় যাবে। রাফিয়া ওর বাবার পাশে বসেছিল, সাথে ওর আম্মু ছিল। এক নার্স এসে বলে, ম্যাম স্যার আপনাকে ডাকছে। রাফিয়া নার্সকে জিজ্ঞেস করছে, আমাকে বলছেন? জি ম্যাম, আপনাকেই বলছি, স্যার ডাকছে আপনাকে, তাড়াতাড়ি যান। কোন স্যার ডাকছে? ডাক্তার রোহান স্যার ডাকছেন। বলে নার্স চলে যায়। আম্মু আমি আসছি। বলে রাফিয়া রোহানের কেবিনের দিকে পা বাড়ায়। মাথায় আসে কি বলবেন উনি। হঠাৎ ডাকলো, কখনো তো কথা বলে, আজ একা ডাকছে কারণ কি? তখনই মনে পড়ল কালকের কথা হতে পারে, সেই জন্য ডাকছে। পা পা করে রোহানের কেবিনের সামনে আসে। ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাওয়ার আগে ভিতর থেকে উত্তর আসে, কামিং। রাফিয়া দরজা খুলে ভিতরে আসে। রোহান বসতে বলে তবুও দাঁড়িয়ে আছে দেখে রোহান রাফিয়ার পানে যায়। বসতে বললাম, শুনতে পাওনি? রোহানের এক ধমকে বসে পড়ে। চোখ মুখ শুকিয়ে গেছে এতক্ষণে। বাইরে ভয় না লাগলেও এখন ধমক খেয়ে ভয় লাগছে। কি বলবেন আল্লাহ জানে। ভাবনার মাঝে রোহান প্রশ্ন করে, কালকে শপিং মলে তোমার সাথে যে ছেলেটা ছিল ওটাকে? রাফিয়া বুঝতেই পেরেছিল এই প্রশ্ন করবে, তাই প্রস্তুতকৃত উত্তর দেয়, নিশ্চয়ই স্পেশাল মানুষ হবে, তাই না? এই জন্য তো শপিং মলে গিয়েছিলাম, সাথে লং ড্রাইভ। দিনটা বেশ কেটেছিল। রোহানকে রাগাতে আরও বাড়িয়ে বাড়িয়ে বলে। এতে রোহান রাগে হাঁসফাঁস করে হাতের কাছে থাকা পানির গ্লাসটা ছুঁড়ে মারে। কাচের গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। রাফিয়া চমকে ওঠে, ভয় পান। রোহান চেয়ার থেকে উঠিয়ে রাফিয়ার কাছে গিয়ে ওর দিকে নিজেকে ঝুঁকে পড়ে দাঁতে দাঁত চেপেই বলে, স্পেশাল মানুষ হোক আর যে মানুষ হোক, তার সাথে যেন আর কখনো না দেখি, নয়তো জানি মেরে ফেলব। রোহান রাফিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে ওদের চোখাচোখি এবং খুব কাছাকাছি। এতে রাফিয়ার শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়ে। মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, তবু কম্পিত কণ্ঠে বলে, আমার স্পেশাল মানুষ থাকতে পারে, আমি তার সাথে ঘুরতে পারি, তাতে আপনার কি সমস্যা? আমারই সব সমস্যা। তোমাকে বলছি, তোমাকে যেন কখনো অন্য কোনো ছেলের সাথে ঘুরতে না দেখি, ব্যাস। আমি আপনার কথা কেন শুনবো? আপনি কোন অধিকারে এই কথা বলছেন? অধিকার? অধিকার? এত প্রশ্নের উত্তর দিতে রাজি নই। যা বলছি তাই করবে, বুঝলে? রাফিও ঘাড় তারা ও বলে, কারণ না বলে আমিও শুনবো না। রোহান আরও রেগে যায়। চেয়ারে লাথি মেরে কেবিন থেকে বেরিয়ে গেলে রাফিয়া সাহস করে হাত ধরে ফেলে, বলে, আপনি কি আমায় ভালোবাসেন? রোহান ওর দিকে তাকায়, কিছু বলে না। চুপ করে আছেন কেন? বলেন। অন্যের সাথে সহ্য করতে পারেন না, আবার নিজেও ভালোবাসেন, সেটাও বলতে পারবেন না? আমি এমনি এমনি মুখে বলতে চাই না। যেদিন কাজে করতে পারবো সেদিন বলবো। আর আমার কথা না শুনলে খুব খারাপ হবে। মুখে না বলে আবার এমন না হয় যে অন্য কেউ নিয়ে যায়, তখন চেয়ে চেয়ে দেখিয়েন শুধু। রোহান শান্ত চোখে তাকালো, বলল, কালকে কলেজ শেষ, দাঁড়িয়ে থাকবে, এক জায়গায় যাব, তখন বুঝতে পারবে। বলে ডিউটিতে গেল। পিছনে তাকালে দেখতে পেত এক মেয়ের মিষ্টি হাসি। এ যে মনের উৎফুল্লতার হাসি, প্রিয় মানুষকে পাওয়ার এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দের হাসি। আজকে রিশাদ প্রথম অফিসে যাবে, সাথে রফিক মির্জার যাওয়ার কথা থাকলেও অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে রিশাদ যেতে মানা করেছে। রিশাদ, তুই প্রথমে একা গিয়ে সব বুঝতে পারবি, আমি গেলে ভালো হতো। আমি সব বুঝতে পারবো। তুমি শুধু ম্যানেজার আঙ্কেলকে ফোন করে বলে দিও আমাকে যেন সব বুঝে দেয়, তাহলে হবে। ঠিক আছে, আমি সানোয়ারকে বুঝিয়ে দিতে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের অফিসের নতুন পিএ কে জানিস? কে? তোমার সানোয়ার আঙ্কেলের মেয়ে সুইটি। আব্বু, সুইটি কেন? অন্য কেউ ছিল না? তুমি তো জানো সুইটি কেমন মেয়ে। রাতে সানোয়ারকে ফোন করেছিলাম, ওকে বলতেছিলাম তোর জন্য একটা পিএ নিয়োগ দিতে। এ কথা শুনে সুইটি নিজে রাজি হলো। আর ও হলে সমস্যা কি, পড়ালেখারও ভালো। আর ও হলে সমস্যা কি, পড়ালেখায় ভালো। তোর কাজে হেল্প করতে পিএ তো লাগবে। রিশাদ বাবার মুখের ওপর আর কিছুই বলল না, কিন্তু মনে মনে বলতে ভুলল না, ডিসগাস্টিং মেয়ে মানুষ।
রোহান পড়েছে মহাঝামেলায়। কালকে তো রাফিয়াকে বললো আজকে এক জায়গায় নিয়ে যাবে, কিন্তু রুহি যদি কলেজে যায় তাহলে দুজন একসাথে থাকবে, নিয়ে যাবে কিভাবে? রোহানের মাথা কাজ করছে না, কি করবে একবার ভাবছে। রুহিকে বলবো না, থাক বলবো না। ওকে বললে সেটা নিয়ে সারা দিন পেঁচাবে। তাহলে কিভাবে কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। যে করেই হোক রুহির কলেজে যাওয়া আটকাতে হবে। রুহি সবেমাত্র কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছে। আব্বু আম্মু আমি গেলাম বলে দরজা থেকে পা বাড়ায়, তখনই রোহান পিছু ডাকে। এই রুহি, শোন, আজকে তোর কলেজে যাওয়া লাগবে না। রুহি পেছনে ফিরে রোহানের দিকে তাকায়, কারণ জানতে চায়। কেন যাব না? আমি যখন বলেছি তো যাবে না, ব্যাস। আমি রেডি হয়েছি, আর আমার যেতে হবে। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাসও আছে। আব্বু আম্মু, তোমার মেয়েকে যেতে মানা করো। আমি তো এমনি এমনি মানা করছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? কি হয়েছে রোহান? ওকে কলেজে যেতে মানা করছিস কেন? ওকে কিছু করেছে? না আব্বু, ও কিছু করেনি, কিন্তু একটু আগে খবর পেলাম ওদের কলেজের গেটে মারামারি লেগেছে, রাস্তা ব্লক। এই অবস্থায় কলেজে যাওয়া রিস্ক, তাই যেতে মানা করছি। বাকিটা তোমাদের ইচ্ছে। রোহানের কথা শুনে মিজানুর চৌধুরী ভয়ে মেয়ে যেতে নিষেধ করে। মামুনি, আজ যাওয়ার দরকার নেই, কাল যেও, কেমন? রুহি রেগে রোহানের দিকে তাকায়। রাস্তায় ব্লক হলে গলির রাস্তা দিয়েও যাওয়া যেত, সে কথা কেউ শুনল না। রুহি রাগে গিজগিজ করছে, রোহানকে বকতে বকতে উপরে চলে গেল। আজ রিশাদকে দেখতে পাবে না, এই জন্য আরও বেশি রাগ। আর এদিকে রোহান হাঁপ ছেড়ে বাঁচে। রুহি কলেজে যাওয়া থেকে আটকাতে পেরে একটু স্বস্তি পায়। রোহান হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হসপিটালের কাজ শেষ করে 2টার সময় আবারও কলেজে আসতে হবে। রিশাদ অফিসের সামনে এসে পড়েছে। গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে আসতে সকল এমপ্লয়ি শুভেচ্ছা জানালো। ওয়েলকাম টু ইওর অফিস রিশাদ বলেই একজন ফুলের তোড়া সামনে ধরে, মুখ দেখা যাচ্ছে না। ফুলের তোড়া সরাতে সুইটির মুখ দেখতে পায়। একটু মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু সবার সামনে কিছু বলে না। ফুলের তোড়া নিয়ে এক সাইডে রেখে দেয়। রিশাদ চলো তোমায় অফিসের সবকিছু ঘুরিয়ে দেখাই বলেই হাত টেনে নিয়ে যেতে লাগলো। পুরো অফিসের মানুষ তাকিয়ে ছিল। রিশাদ হাতটা ছাড়িয়ে নেয়, রাগ হয়ে বলে, এটা আমার বাবার অফিস, আমি এখানে ঘুরতে আসিনি, কাজ করতে এসেছি। যাদের কাজ করে মন মানসিকতা নেই তারা চলে যেতে পারো, দরজা খোলা আছে, বলছে সবাই। সুইটি ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, রিশাদ আমি সেভাবে বলতে চাইনি, বলতে চেয়েছি কাজগুলো বুঝিয়ে নিই দুজনে। এই রিশাদ হাত ইশারা করে থামিয়ে দেয়। পাশে থাকা একজনকে বলে, সানোর আঙ্কেলকে ডাকতেন। একটু পর উনি উপস্থিত হন। বাবা ডাকছিলে? জি আঙ্কেল, আব্বু তো আপনাকে সব বলে দিয়েছে, আপনি সেসব ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দিন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এক্ষুনি সুইটিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রিশাদ নিজের কেবিনে চলে যায়। যাবার আগে সবাইকে ভালো করে কাজ করতে বলে। প্রথম দিনে রিশাদের রাগ দেখে এমপ্লয়িরা ভয় কাজ করতে লেগে পড়ে, কোনো ফাঁকি চলবে না। রুহি রুমে এটা বসে বসে বোরিং লাগছে, কলেজে যেতে পারলো না। ইস, রাফিয়া মনে হয় আমার জন্য অপেক্ষা করেছিল। কালকে গেলে নির্ঘাত বকা দিবে। ওকে বরং একটা ফোন করে বলি কেন যেতে পারিনি। রুহি রাফিয়ার ফোনে ডায়াল করে কল যায়, কিন্তু রিসিভ হয় না। দূর, কল ধরছে না, নিশ্চয়ই ক্লাসে আছে। আমার সময় কাটছে না, কি করি। আইডিয়া, রিশাদ মির্জারকে কল দেব, কিন্তু ওনার নম্বর তো নেই। কি করি। ভাবতে ভাবতে উপায় পেয়ে যায়। তাড়াতাড়ি ফোন লাগায় রাশিদা মির্জাকে। একবার রিং হতেই কল ধরে। হ্যালো, কে বলছো? আন্টি, আমি রুহি। রুহির গলা শুনে ফোন কানে ধরে নামিয়ে পাশে থাকা স্বামীর দিকে তাকায়, তারপর একটি দূরে সরে যায়। হ্যাঁ বলো, ফোন করলে যে? কোনো কিছু হয়েছে? না আন্টি, কিছু হয়নি, তবে একটা দরকার আছে। রিশাদ ভাইয়ের নাম্বারটা একটু দাও তো। তুমি রিশাদের নাম্বার নিয়ে কি করবে? রুহি হকচকিয়ে যায়, কি উত্তর দেবে। তারপর ভেবে বলে, আন্টি, আমাদের কলেজে একটা ছেলে ডিস্টার্ব করে, তো এটাই বলতাম, এজন্য নাম্বার চাইলাম। ও আচ্ছা, কিন্তু তোমার ভাই তো আছে, ওকে না বলে রিশাদকে বলবে? এই রে, এখন কি বলবো? আন্টি তো দেখছি পুলিশের মতো জেরা কাটছে। আসলে আন্টি, ভাইয়াকে বললে একেবারে মেরে শেষ করবে, এই জন্য বলছি না। ওনাকে বললে একটা সায়স্তা করলেই হবে। নাম্বারটা কি হবে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি, নোট করে নাও। ধন্যবাদ আন্টি,
এখন রাখি, তাহলে অন্য সময় কথা হবে। ওহ বাবা, ফাইনালি নাম্বার পেলাম। আগের বার রাফিয়ার থেকে নাম্বার নিয়েছিলাম, কিন্তু বদমাশ বেটা নাম্বার চেঞ্জ করেছিল। তারপরে মনে মনে ভেবেছিলাম আর নাম্বারই নেব না, কিন্তু আজ আবার নিলাম। আমি কতটা বেহায়া হয়ে গেছি রে। মানুষ ঠিকই বলে প্রেমে পড়লে বেহাইয়া নির্লজ্জ হতে হয়, তার প্রমাণ আমি নিজেই। কিভাবে ওনার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারি না। আগে স্কুলে যাওয়ার সময় যখন মাঝে মধ্যে রাস্তার পাশে কিংবা অন্য কোথায় মানুষকে সাহায্য করতে দেখতাম, প্রায় ভালো লাগতো। এভাবে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হলো। ভালোবাসার কথা বলতে গিয়ে কত অপমানিত হলাম, তবুও থামলাম না। এজন্য কাল হয়তো ওনার ভালোবাসার আভাসও পেলাম। মুখে ভালোবাসি না বলুক, কাজে তো বুঝি একটু হলেও ভালোবাসে, আমার এতেই শান্তি। রিশাদ নিজের কেবিনে বসে আছে, তখনই সুইটি কিছু ফাইল হাতে নিয়ে রিশাদের সামনে রাখে। এই নাও, তোমার সমস্ত ফাইলে আব্বু বুঝিয়ে দিল। রিশাদ সুইটিকে বলে, তুমি অফিসের কে? কি আবার তোমার পিএ? আমার বিয়ে হলে আমি তোমার কে হই? অবশ্যই বস হও। কেন? আমি তোমার বস হলে নাম ধরে ডাকো কোন সাহসে? আমি কি তোমার ক্লাস ফ্রেন্ড যে নাম ধরে ডাকবে? আর হলে ওইটা অফিস, স্যার বলে ডাকবে। আর হ্যাঁ, আমার কেবিনে আসার আগে নক করে আসবে। এটা অফিস, অন্য কোনো সম্পর্ক এখানে নেই। এসব নিয়ম মানতে না পারলে অফিসে আসার দরকার নেই। সুইটি মনে মনে রাগ হলেও নিজেকে শান্ত করে। রাগলে চলবে না, যে করে হোক রিশাদকে আমার করতে হবে। সরি স্যার, আর এমন ভুল হবে না। সুইটি এক এক করে সব ফাইল রিশাদকে দেখাচ্ছে। তখনই রিশাদের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিষ্টি এক মেয়ের ছবি, সাথে লেখা আছে প্রেয়সী। সুইটির ভ্রু কুঁচকে আসে। কে এই মেয়ে? রিশাদ কি অন্য কাউকে ভালোবাসে? হয়তো বাসে, তাই প্রেয়সী নামে নাম্বার সেভ করেছে। আমাকে বিষয়টা দেখতে হবে। সুইটি, তুমি একটু পর আসো, আমার একটা জরুরি কল এসছে। সুইটিকে যেতে বলায় আরো রাগ ওঠে। কে এই মেয়ে? জানতে ইচ্ছে করছে কে যে আমার জিনিসের উপর ভাগ বসিয়েছে। রাগে গিচকিচ করতে করতে পেরিয়ে গেল। রিশাদ ফোন রিসিভ করলো। হ্যালো, কে? জানে তবু বুঝতে দিবে না, এই জন্য বলছে, হ্যালো, আমি রুহি, চিনতে পেরেছেন? বল, ফোন দিয়েছিস কেন? কেন, আপনাকে ফোন দেওয়া যাবে না? না, সেটা বলিনি, কাজ করছিলাম। আর তুই যে আমার ফোন দিস, এটা তোর বাপ জানলে কি হবে জানিস? আপনি সব সময় তোর বাপ জানলে কি হবে, তোর বাপকে বলে দিব, এসব বলে মেজাজ গরম করেন কেন? আমার বাপ একদিন আপনার শ্বশুর হবে, বুঝলেন? আমার কি কাজ নেই শত্রু মেয়েকে বিয়ে করব? তোর বাপ যে কাজ করে আমার সাথে তার কোনোদিন মিলবে না। রুহি এবার রেগে যায়। আপনাকে ফোন দেওয়া আমার ভুল হয়েছে। আগের দিন রাতের ঘটনায় ভেবেছিলাম একটু হলো ভালোবাসেন, কিন্তু না, আপনি তো শুধু আমাকে খোঁটা দিতে প্রস্তুত থাকেন। বলে রেগে ফোন কেটে দিল। রুহি ফোন কাটার পর রিশাদ হাসতে লাগলো। রেগে আছে, বাপরে নিয়ে বললে রাখতে সময় নেয় না, কিন্তু আমার সাথে থাকতে হলে একদিন ওই বাপের বিরুদ্ধে গিয়ে আসতে হবে, সেটা বুঝতে পারে না। তপ্ত দুপুরে কাঠফাটা রোদের মধ্যে কলেজের সামনে দাঁড়িয়ে আছে রাফিয়া। অপেক্ষা করছে রোহানের আসার জন্য, কিন্তু তার কোনো পাত্তা নেই। অথচ এই রোদে দাঁড়িয়ে থেকে বেহাল অবস্থা, পুরো শরীর ঘিমে শেষ। নিজের গা থেকে ঘামের বিচ্ছিরি গন্ধে নাক ছিটকে নেয়। আর কত সময় এই রোদে দাঁড়িয়ে অপেক্ষা করবে? আশেপাশে ছায়া জায়গাও নেই। ওপাশে গাছ থাকলেও কয়েকটা ছেলে বসে আছে বিধায় এখানে থাকতে হচ্ছে। কলেজ থেকে বেরিয়ে আরও 1 ঘন্টা হয়ে গেল, রোহানের আসার নাম নেই। এবার রাফিয়া বিরক্ত হয় নিজের ওপর। কেন যে বোকার মতো অপেক্ষা করছে ওনার আসার হলে সে নিশ্চয়ই এতক্ষণে আসতো। আসবে না যখন তখন অপেক্ষা করতে বললো কেন? আর আমিও বোকা পাখির মতো ওনার পথ চেয়ে বসে আছি। ভালোবাসা পাওয়ার আশায় আমি থাকি, চাতক পাখির ন্যায় চেয়ে থাকি। অথচ অপরজন ভালোবাসা দিবে কিনা তা নিশ্চয়ই দেয়নি। এমনটা হয়তো নিয়তির খেলা। তবে আজ সে অপেক্ষায় শেষ করেছে। যে মানুষটার কাছে অপর মানুষটার অপেক্ষার মূল্যই নেই, তার কাছে ভালোবাসা পেতে চাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। হাজারো কষ্ট অভিমান মনের মধ্যে জমা করে কান্না ভেজা চোখে বাসার পথে রওনা দেয়। এদিকে হুট করে রোহানের জরুরি মিটিং পড়ায় দুপুরেই ঢাকায় চলে যেতে হয়েছে। রোহানের কাছে রাফিয়ার নাম্বার না থাকায় জানাতেও পারেনি। এই জন্য রোহানের মনে চিন্তার ছাপ যদি ভুল বোঝে। মিস্টার রোহান, আপনি কি শুনছেন?
রোহান হকচকে ওঠে। মিটিং রুমে রাফিয়ার কথা মাথায় ঘুরছিল। ও কি ভাববে না ভাববে। জি স্যার, আমি শুনছি। আপনাকে অমনোযোগী মনে হলো, তাই বললাম মিটিংয়ের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। ভালোভাবে মিটিংয়ে অ্যাটেন্ড করুন প্লিজ। সরি স্যার, আর এরকম হবে না, আপনি শুরু করুন। রোহান আপাতত সব চিন্তা বাদ দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। রিশাদ অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করছিল, তখনই সুইটি দরজায় নক করে। মে আই কামিং স্যার? এখন জোর করে স্যার বলাচ্ছ তো বলাও। আর কয়েকদিন যারা বউ হয়ে কি করে দেখবে? শুধু আঙ্কেলকে হার্ট করে ফেলেছি। অপেক্ষা করো বাছাধর। ইয়েস, কাম ইন। স্যার, আপনার জন্য কফি বানিয়ে আনলাম। নো থ্যাঙ্কস, আমি এখন আর কফি খাবো না, এখন আমি বাসায় যাব। কিন্তু স্যার, অফিস তো আরো পরে ছুটি হবে, আপনি গেলে কি করে হবে? তোমরা আছো কি করতে? আমার কাজ শেষ, আমি যাচ্ছি। তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিব না? আমি ঠিক ওভাবে বলিনি। সানোর আঙ্কেল। জি বাবা, বলো। আঙ্কেল, আমি এখন যাচ্ছি, আমার কিছু কাজ আছে, আপনি এদিকটা সামনে নিয়েন। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি সামলে নিব। রিশাদ যেতে পা বাড়ায়, পিছন থেকে সুইটি ডাক দেয়। আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিন প্লিজ। রিশাদ ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কেন স্যার, বাসায় যাচ্ছি। মানেটা কি? তুমি কেন বাসায় যাবে? আপনি যাচ্ছেন, আমি থেকে কি করব? তুমি থেকে কি করবে মানে? তুমি কাজ করবে। আমি যখন ইচ্ছে চাই। আমার সাথে তোমার কি? এখানে কি বলা হয়েছে? বসের সাথে চিপকে থাকতে নাকি কাজ করতে? কালকের জন্য সকল ফাইল চেক করে বাহির করে রেডি করে তারপর সবার সাথে বাসায় যাবে। আমি আগে বলেছিলাম, কাজ করার মানসিকতা না থাকলে আসতে হবে না। রাগে হনহন করে বেরিয়ে যায়। অফিসের নিচে গাড়ির কাছে আসতেই আকাশ ফোন দেয়। রিসিভ করতে উপাস থেকে বলে, কই আছিস তুই? আমি অফিস থেকে বাসায় যাবো ভাবছিলাম, গিয়ে ফোন দিব। তুই ঢাকা থেকে আসছিস? মাত্র আসলাম, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? ঢাকা থেকে এসে শুনি স্কুলের পাশের জমিটা নাকি মিজানুর চৌধুরী পাবে ওনার লোকটা দখল করতে আসছে। ওনাদের কাছে লিগ্যাল নোটিশ আছে, দেখেছিস? আমি গিয়েছিলাম, কিন্তু ওরা বলল নোটিশ আছে, যাকে দেখার তাকে দেখাবে। আমি কে দেখার বলতেছে। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে দিয়ে গাড়ি স্টার্ট করে স্পিডে চালিয়ে আসছে। প্রায় 20 মিনিটের মধ্যে রিশাদ সেখানে উপস্থিত হয়। রিশাদকে দেখে আকাশ এগিয়ে আসে, সাথে রয়েছে আরও কিছু ছেলে। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি বলেছেন এই জায়গা আপনার? রিশাদের কথা শুনে পিছনে তাকায় মিজানুর চৌধুরী। এসে গেছো, তাই তো ভাবছিলাম এখনো এলো না কেন। গুন্ডামি করতে তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ, মানুষের উপকার করা যদি গুন্ডামি হয় তাহলে তাই করে যাবো সারা জীবন। আর আপনার মতো শত্রুপক্ষ হলে তো খেলায় বেশ মজা আছে। তোমার মতো বেয়াদব ছেলের সাথে কথা বলতে চাইছি না। আমার জায়গা আমি দখল করতে আসছি, তোমার কি? লিগ্যাল নোটিশ দেখান, চলে যাচ্ছে। আমিও দেখি খেলার মাঠ দখলের জন্য কে আপনাকে নোটিশ দিল। মিজানুর চৌধুরী তার লোককে বলে, এই খোরশেদ, কাজটা দেখ তো, চলে যাক। আমার আবার কারো ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে না। খোরশেদ কাগজটা কাঁপা কাঁপা হাতে রিশাদের কাছে দেয়। সবাই ওকে একটু ভয় পায়। 2 মিনিট হলো রিশাদ কাগজটা দেখছে। কি হলো, কিছু বলার ভাষা পাচ্ছ না? ইস রে, ঘেউ ঘেউ বন্ধ হলো। কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমি ঘেউ ঘেউ না, বাঘের মতো গর্জন করতে জানি। আর সেই গর্জন এখন শুরু হবে যদি আপনি এখন এখান থেকে চলে না যান। চলে যাব মানে? নোটিশ কি পরে দেখোনি? আমি তো পড়ে দেখেছি, আপনি নিশ্চয়ই ভালো করে পড়ে দেখেননি। এটা নকল নোটিশ, ভালো করে পড়ে দেখুন। মিজানুর চৌধুরী কাগজটা হাতে নেয়, ভালো করে দেখে বুঝতে পারে সত্যি তো এটা নকল। খোরশেদ, এটা কি দেখছি, নকল নোটিশ কেন? না মানে স্যার, আসল নোটিশ কোনোভাবেই পাওয়া যাবে না, তাই। গালে থাপ্পড় মারে, বলে, নকল নোটিশ এনে আমার মান সম্মান ডোবালি, এজন্য তোকে টাকা দিই। কি হলো চেয়ারম্যান সাহেব, ওকে মারছেন কেন? এবার বুঝতে পারলেন তো কার ঘেউ ঘেউ বন্ধ হলো? রিশাদের কথায় স্পষ্ট অপমান ইঙ্গিত, কিন্তু কিছুই বলার নেই। রাগে অপমানে সেখান থেকে চলে আসে। আকাশ রিশাদের কাছে আসে। তুই যে চেয়ারম্যানের সাথে শত্রুতা বাড়াচ্ছিস, পরে কি হবে ভাবতে পারছিস? উনি এমনি তো তোকে পছন্দ করেন না। রুহিকে ভালোবাসিস জানতে পারলে জীবনেও দেবেন না। না দিলে না দিবে। রিশাদ মির্জা তার জিনিস নিজের কি করে নিতে হয় সেটা জানে, আর সেখানে যদি সে জিনিস নিজে আসতে চায় তাহলে তো কথাই নেই। কিন্তু তোর পরিবারও তো মেনে নিবে না, বিশেষ করে তোর বাবা।
সেটা আমি বুঝে নেব। আরেকটা কথা, মিজানুর চৌধুরী অতটাও খারাপ না, কিন্তু ওনাকে কেউ আমার বাবা আর আমার বিরুদ্ধে উস্কায় কে সেটা খুঁজে বাহির করতে হবে। সাথে প্রথম শত্রুতার কারণটাও শেষ করতে হবে। এত রহস্যের বেড়াজাল থেকে যে কবে বের হবে খোলাখুলিভাবে সব না জানলেও আব্বা আমার মুখে চুপ করে অল্প অল্প শুনেছে, তবে খোঁজ লাগিয়েছে। খুব শিগগিরই সব খবর পাবো। এখন বাজে রাত 10টা। একটু আগে রুহি রাফিয়াকে ফোন করেছিল। কিরে, ফোন দিয়েছিলাম ধরলি না, ভাবলাম ক্লাস করছিস তাই ধরিসনি, কিন্তু পরেও আর কল ব্যাক করলি না যে? সরি, মনে ছিল না। রোদের মধ্যে অবস্থা খারাপ, ভালো লাগছিল না, তাই কল করতে পারিনি। কি হয়েছে তোর? গলাটা এমন লাগছে কেন? মন খারাপ নাকি শরীর খারাপ? কথাগুলো কেমন লাগছে? কোনো বিষয় নিয়ে আপসেট? আর না, তেমন কিছু না, একটু আগেই ঘুম থেকে উঠলাম, এই জন্যই এমন শোনাচ্ছে। রাফিয়া মিথ্যা বলল। তাছাড়া কি বলবে? তার ভাইকে ভালোবাসে, এই অবস্থা তার। শোন না রাফিয়া, তোকে পরে কল করছি, ভাইয়া ফোন করেছে, ধরি, নয়তো বলবে কার সাথে কথা বললাম। তোর ভাই বাসায় নেই? প্রশ্ন করার আগে রুহি ফোন কেটে দেয়, বেথায় শুনতেই পায় না। ব্যালকানিতে দাঁড়িয়ে দূর প্রান্তে তাকিয়ে ভাবছে, জীবন এমন কেন? তাকে যদি পাওয়া সহজ হতো তাহলে জীবন এমন বিষাক্ততা না হয়ে সুন্দর হতো, থাকতো না কোনো না পাওয়ার যন্ত্রণা। ফোনের রিংটনের পাশে ফিরে যায়, ফোনটা পাশে মোড়ায় রাখা। অপরিচিত নাম্বার জলজল করছে, কিন্তু ওর মুড নেই ধরার। 2বার বেজে কেটে যায়, 3য়বার কল আসলে বিরক্ত হয়ে ধরে। কি সমস্যা? ফোন ধরছি না দেখছেন তো, তারপরেও বারবার কল দিচ্ছেন কেন? আপনার কি কোনো কাজ নেই? জি, কাজ আছে কালকে, তবে এখন আপাতত কাজ হলো কারো অভিমান ভাঙানো। রোহানের কণ্ঠ শুনে রাফিয়ার কথা থেমে যায়, চুপ করে শোনে। এক্সট্রিমলি সরি, আমি যেতে চেয়েও যেতে পারিনি। আপনাকে সরি বলতে হবে না। আপনার সময়ের কত মূল্য আমার মতো কারোর জন্য সেই সময় নষ্ট করার দরকার নেই। আমি বোকা, তাই অপেক্ষা করেছিলাম। ভালোবাসলে অপেক্ষা করতে হয়, আর একটু আড্ডু বোকা হলে ক্ষতি নেই। আপনার সাথে কথা বলার মুড নেই, রাখি। আর এই শোনো তো, আমার জরুরি একটা মিটিং পড়ায় দুপুরেই ঢাকায় আসতে হয়, এই জন্য যেতে পারিনি। তোমাকে জানাতে পারিনি কারণ তোমার নাম্বার ছিল না একটু আগে। রুহির থেকে নিয়ে কল করলাম। আমার দিকটা বোঝো একটু, অভিমান দূরে রাখো। ফিরে আসবো 3 দিন পর, কথা দিলাম। এসে সমস্ত অভিমান মুছে যাবে, বলে দিব হৃদয়ের অব্যক্ত কথা। 100 কিলোমিটার দূরে থাকলেও অনুভব করতে পারছি। না দেখে থাকতে হবে কয়দিন। আপনি তো আগেও না দেখে থেকেছেন। আমি দেখি না কি করি, সে খবর কি পাও, সেটা শুধু আমার হৃদয় আর তৃষ্মিক চোখ জানে। একদিন না দেখেই যে অবস্থা, দূরত্বের প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে। তৃষ্ণায় বুক চিরে উঠছে, তোমার স্মৃতি যেন নদীর স্রোত। মনে হচ্ছে চোখের সামনে তুমি, অথচ হাতের নাগাল থেকে দূরে। ভালোবাসার এই নীরবতা কতটা কষ্ট নিয়ে আসে, কখনো মুখ ফুটে বলতে ইচ্ছে করে, তবে ভয় যেন শব্দগুলো হারিয়ে যায় হাওয়ায়। তবু এই অন্তরে পুষে রাখা ভালোবাসা একদিন নিশ্চয়ই প্রজ্বলিত হবে, যখন বলবো ভালোবাসি। রিশাদ আজকে ভোরবেলা উঠে পড়েছে। ঘুম আসছিল না বিধায় ব্যালকানিতে থাকা মোড়ায় বসে দূর প্রান্তে তাকিয়ে দেখছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক স্নিগ্ধ লাগছে, হালকা শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে। কিছু সময় পর নিজের চোখ বন্ধ করে নেয়, সেখানে ভেসে ওঠে প্রেয়সীর মুখখানা। ভাবনা আরও গভীর হয়। প্রিয় মানুষকে মনে মনে ভাবার অনুভূতি সুখকর। যখন তার কথা ভাবি তখন আপনা আপনি তার হাসি, কথাবার্তা, পাগলামি মুহূর্তগুলোতেই ডুবে যায়। এই চিন্তা মনের মধ্যে নতুন নতুন ছবি আঁকে, তার সঙ্গে কাটানো সুখের মুহূর্ত বা একসঙ্গে চলার স্মৃতি। যদিও তার সাথে পথ চলা শুরু হয়নি, এতে যেমন আনন্দের অনুভূতি আসে, তেমনই মাঝে মাঝে একটি অস্থিরতা ও শূন্যতা অনুভব হয়। তাকে কাছে থাকার ইচ্ছা, তার সঙ্গে সময় কাটাতে চাওয়া মুহূর্ত, এইসব অনুভূতি মিশে যায়। প্রেয়সীর ভালোবাসার গভীরতা যদি মাপা যেত, তাহলে সেখানে তোমার প্রতি আমার ভালোবাসার ওজন সবচেয়ে বেশি হতো। রিশাদ, কখন উঠেছিস? মায়ের কথাই হুঁশ ফিরে আসে। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে, সকাল হয়ে। তাকে নিয়ে ভাবতে ভাবতে ভোর পেরিয়ে সকাল হলো, তবু বুঝতে পারল না। ভালোবাসার মানুষের কথা ভাবতে ভাবতেই সকাল পেরিয়ে রাত হলেও প্রেমিকটা টের পায় না। তার উদাহরণ আমাকেও দিতে পারো। কে রে, আবার কই হারিয়ে গেলি? না আম্মু, কোথাও হারায়নি, আসলে অফিসের কাজের কথা ভাবছিলাম। অফিস নিয়ে সারাদিন টেনশন করতে হবে না। তোর আব্বু সুস্থ হলে 2 বাবা ছেলে কাজ করলে প্রেশার কমে যাবে।
তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি কফি বানাচ্ছি। আম্মু চলে গেল। তাকে কি করে বোঝায় তার ছেলে অফিসের কাজ না, তার প্রিয়সীর মায়া আটকে যাচ্ছে, তাকে পাওয়ার তৃষ্ণা যাচ্ছে। রুহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ফুরফুরে মনে গান গাইতে গাইতে ওপর থেকে নামে। ডাইনিং টেবিলে মিজানুর চৌধুরীকে দেখে গান বন্ধ করে দাঁড়িয়ে যায়। ভেবেছিল না খেয়ে বেরোবে, কিন্তু তার হবে বলে মনে হয় না। পা টিপে টিপে আপুর পিছন দিয়ে দরজার কাছে যাওয়ার আগে দেখে ফেলে। মিজানুর চৌধুরী আদেশের কণ্ঠে বলে, না খেয়ে কোথাও যাবে না, আগে খাবে তারপর কলেজে যাবে, নয়তো যাওয়ার দরকার নেই। আব্বু, আমার ক্লাস শুরু 9:20 9টার আগে বেরোতে হবে। সকাল সকাল আমার খেতে ইচ্ছে করে না। আমি যা বললাম তাই করো। এখানে এসে বসো, নাস্তা করে তারপর কলেজে যাও, তা না হলে নিজের রুমে যাও। রুহি বাধ্য হয়ে ফিরে আসে। টেবিলে বসতে বলে, আম্মু খেতে দাও, দেরি হবে। রুজিনা বেগম রাগ দেখিয়ে বলেন, দেরি হচ্ছে বলে চিল্লাস কেন? এতই যদি দেরি হয় আরও আগে আসতে পারিস না? কালকে থেকে যেন তোকে সবার আগে টেবিলে দেখতে পাই। না, আর কাউকে কিছু বলা যাবে না, বললেই হাজারো কথা শুনতে হবে। তার থেকে চুপচাপ গিয়ে বাহির হই। রুহি গাড়িতে করে কলেজে যাচ্ছে। মাঝ রাস্তায় ড্রাইভার ব্রেক কষে। রুহি বাহিরের দৃশ্য দেখতেছিল, ব্রেক কষায় এদিকে তাকায়। কি হলো চাচা, গাড়ি থামালেন কেন? রাস্তার সামনে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছে আম্মা, তাই গাড়ি যাইবো না, একটু অপেক্ষা করতে হবে। রুহির চোখে মুখে বিরক্তির ভর করে। ধ্যাত, আজকে কলেজে যেতে লেট হবে, ভালো লাগে না। বিরক্তি মাখা চেহারা নিয়ে গাড়ির জানালা খুলে রাস্তার পাশে সবুজ প্রাকৃতিক পানি যায়। কি অপূর্ব দৃশ্য, গাছগুলো সতেজ মনে হচ্ছে। আশেপাশে হালকা বৃষ্টি পানি জমে আছে, বাতাসে স্নিগ্ধতা। বৃষ্টির পরের প্রকৃতির সৌন্দর্য এমনই হয়। রুহি আপন মনে ব্যস্ত আছে। হঠাৎ পাশ থেকে কিছু ছেলে শেষ বাজিয়ে বলে, ফুলটুসি দেখতে কিন্তু হ্যাপি, দেখেই কেমন মাথা লাগছে, ইচ্ছে করছে যদি পাইতাম একদিনের জন্য, তবুও মজা নিতাম, কি বলিস? বলেই চারজন বন্ধু হাসাহাসি করতে লাগলো। ছেলেগুলো কথা শুনে রুহির রাগ উঠে যায়, সাথে ওদের বাজে কথায় খারাপ লাগে। চোখের পানি টলমল করছে। ছেলেগুলোকে দেখে আর ওদের কথা শুনে বিচ্ছিরি মনে হচ্ছে। সাথে কেউ নেই, এই জন্য কিছু বললো না। ভাবলো বাসায় গিয়ে বাবাকে বলবে। রাস্তা পরিষ্কার হলো, গাড়ি ছাড়লো। খানিকটা দূর যাওয়ার পর রুহি লক্ষ্য করলো ছেলেগুলো ওদের পিছু পিছু আসছে। দেখে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে কলেজের সামনে নামে। এখানে কিছু বলতে পারবে না, অনেক মানুষ আছে, তাড়াহুড়ো করে কলেজে যেতে নেয়। পেছন থেকে ছেলেগুলো কথা কানে আসে, ওরাই বলা বলি করছে, আজকে ফুলটুসিকে দেখে গেলাম, অন্য একদিন নিয়ে মস্তি করব। পেছন থেকে একজন ওদের সমস্ত কথা শুনে ফেলে। তোদের মাস্তি করা বাহির করবে একজন, শুদ্ধ অপেক্ষা কর বলে একজনকে ফোন লাগায়। সাথে সাথে ফোন রিসিভ হয়। জিজ্ঞেস করে, কি হয়েছে বল। সমস্ত ঘটনা খুলে বলে। অপর পাশের ব্যক্তির রাগ মাথায় ওঠে। ওদের কাছে পেলে মনে হয় এখনই খুন করে ফেলবে। অপর পাশ থেকে আবারও বলে, ছেলেগুলোর উপর নজর রাখ, আর রাতের মধ্যে আস্তানায় নিয়ে আসবে। ঠিক আছে বলে ফোন কেটে দেয়। ওয়েটিং ফর নাইট। রাফিয়া কলেজে এসে দেখে রুহি কলেজের কাঁঠাল গাছের নিচে বসে আছে, সাথে সাথীও রয়েছে। কাছে এসে রুহির দিকে তাকিয়ে দেখে চোখে মুখে কেমন মন খারাপের চিহ্ন। কিরে, কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ক্লাসে যাবি না? রুহি উত্তর দেয় না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করার উত্তর দেয়, ভালো লাগছে, তুই ক্লাসে যা, আমি যাব না। কি হয়েছে? আমার দিকে তাকাতো। বলে রুহির মুখ ওর দিকে ঘোরায়। দেখে চোখে পানি টলমল করছে। কি হয়েছে তাড়াতাড়ি বল, নয়তো খারাপ হবে। রুহি রাফিয়াকে জড়িয়ে ধরে কান্নার সুরে সমস্ত ঘটনা খুলে বলে। এই সামান্য বিষয় নিয়ে তুই কাঁদবি? তুই না স্ট্রং। মানুষ বাজে কথা বলতেই পারে, আর এমন বাজে কথা যেন বলতে না পারে, তার ব্যবস্থা তো করতে হবে। তোর ভাইয়াকে বলে দিবি, উনি শায়েস্তা করবেন। আর ছেলেগুলো মনে হয় জানে না যে তুই আর চেয়ারম্যানের মেয়ে। ভাইয়া কালকে আসবে, তারপর কলেজে আসবো ওকে সাথে নিয়ে। আচ্ছা, এবার কান্না থামা। তুই এত কাঁদুনি হলি কবে বলতো? বিয়ের সময় এরকম কান্না করবি নাকি? আমার ভাই কিন্তু কাঁদুনি মেয়ে পছন্দ করে না, তখন দিবি এক থাপ্পড়।
রাফিয়ার কথায় রুহি হেসে ওঠে। রাফিয়া রুহিকে হাসানোর জন্য কথাগুলো বলছিল যাতে মুখে হাসি ফোটে। রুহি আবারও রাফিয়াকে জড়িয়ে ধরে। আমি জানি তুই আমাকে হাসানোর জন্য এসব বললি। তোর মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই খুশি। বেস্ট ফ্রেন্ড আসলে এরকমই হয়, হাজারো মন খারাপে সে হাসাতে পারে। বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা আমাদের সুখ দুঃখের সাথী, বিশ্বাসের ধারক। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক খুব গভীর হয়, সেখানে অনুভূতি, চিন্তা, অভিজ্ঞতা শেয়ার করা হয়। একজন ভালো বন্ধু আপনাকে সমর্থন করে, কঠিন সময় পাশে থাকা এবং আনন্দের মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলা। বন্ধুত্বের এই বন্ধন আমাদের মানসিক স্বাস্থ্য এবং সুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন বন্ধুত্ব আমাদের মানসিক স্বাস্থ্য এবং জীবনকে আরও সুন্দর করে তোলে। সম্পর্কটিকে গুরুত্ব দেওয়া এবং যত্ন নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ। আমার জীবনে তোর ভূমিকা অনেক, শেষ অবধি তোকে পাশে চাই। রুহি রাফিয়ার দিকে তাকিয়ে মনে মনে এসব ভাবছিল। কিরে, আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? তোর মন খারাপ তাই আজকে ক্লাস করবো না, চল ভেলপুরি খেতে পারি। রুহি রাজি হয়ে যায়। খুশিতে দুজনে চলে কলেজের বাইরে চলে যায়। রুহি ভুলে যায় সেই সব কথা।